বুঝলে গিন্নি, একটা জরুরি কথা ছিল। ছোট ছেলে তো বিয়ে দিয়ে দিলাম, এখন দুই ছেলেরই বউ ঘরে। বলছিলাম যে আমাদের পরে সম্পত্তির উত্তরাধিকার কাকে দেবে সেটা ঠিক করে ফেলাই ভালো। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। তবে আমাদের এত এত জমি জায়গা, বুদ্ধি করে যদি সম্পত্তি ঠিকঠাক হাতে না পড়ে তাহলে সব নষ্ট হয়ে যাবে। তাই আমি ভাবছি দুই বৌমার মধ্যে যদি একটু বুদ্ধির পরীক্ষা নেই, তারপরেই না হয় ঠিক করা যেত কে পাবে সব কিছু। হ্যাঁ, সেটা তোমাকেই ঠিক করতে হবে। তোমরা মেয়েরা মেয়েলি কথাবার্তা বলে বুঝে নিও কার বুদ্ধি বেশি, তারপর নয় আমাকে জানিও। শুধু ওই সম্পত্তির ভাগ করে দিলেই তো হলো না, আমাদেরও বয়স হয়েছে। বয়সকালে কে আমাদের কতটা ভালোবাসে সেটাও একটু পরীক্ষা করে নেওয়া দরকার। হ্যাঁ, তুমি যেটা ঠিক বুঝবে। চিন্তা করো না, কালকে আমি দুই বইয়ের পরীক্ষা ঠিক নিয়ে নেব, সব সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। কি ব্যাপার বৌমা, আজকে এত দেরিতে উঠোন ঝাড় দিচ্ছ যে? আর ছোট বৌমা কোথায়? তাকে তো দেখছি না। তুমি তো একাই দেখছি সব কাজ করে যাচ্ছ, সে কোথায়? আসলে সকালে একটু দোকানে গেছিলাম, নুন ফুরিয়ে গেছিল, তাই ভাবলাম নুনটা নিয়ে আসি, তারপরেই ঘরের কাজকর্ম সারছি। ছোট বউ তো ঘুমাচ্ছে মা। সে কি বৌমা, সকাল 9টা বাজতে চললো, এত বেলা অবধি ছোট বৌমা ঘুমাচ্ছে? না না, এত বেলা অবধি তো শোয়াও স্বাস্থ্যের পক্ষে ঠিক না। তুমি বরং উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে ছোট বৌমাকে ঘুম থেকে তুলে দাও। কিরে কমলা, বলি ঘুম হলো তোর? আমি তো বাপের বাড়িতে সকাল 10টায় ঘুম থেকে উঠতাম, তারপরে খাওয়া দাওয়া করে সোনার দোকানে গিয়ে বসতাম। এখনও একটু ঘুমোতে ইচ্ছা করছে, তবে হ্যাঁ, ঘুম হয়তো আসবে না, একটু শুয়ে থাকি বরং। ঠিক আছে কমলা, তোর যদি আরেকটু শুতে ইচ্ছা করে তাহলে শুয়ে থাক, কোনো অসুবিধা নেই। আমি তো আছি, ঘরের সমস্ত কাজ আমি করে দেব। ঠিক আছে দিদি, আমি একটু শুলাম, তারপর একটু পরে ঠিক উঠে পড়ব। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, আমি বরং ঘরটা মুছে নিই। ইস, বাপের বাড়ির ওই সোনার দোকানটা আমার কত মনে পড়ে। আমি হলাম বেনের ঘরের মেয়ে, সোনার উপর নিয়েই আমাদের কারবার। কত সোনার গয়না, সোনার থেকে দামি জিনিস কি আর কিছু হয় নাকি? বড় বউ চিত্রা ঘরের সমস্ত কাজ একা হাতেই সামলাতো। রান্না বান্নায় ছিল সে খুব পারদর্শী, তার হাতের রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করত। বাহ, রান্নাগুলো তো বেশ ভালোই হয়েছে দেখেই মনে হচ্ছে। তা যাই হোক, আজ রাতে তোমরা দুই বউই আমার ঘরে এসো, একটু জরুরি কথা আছে। দেখো, আমাদের বয়স হয়েছে, তাই ভাবছি তোমাদের দুজনের মধ্যে যে বুদ্ধিতে পারদর্শী আর সঠিক জ্ঞানের পরিচয় দিতে পারবে, আমি আমাদের সমস্ত সম্পত্তির ভাগ তাকেই দিয়ে যাব। আমাকে তোমরা কে কেমন ভালোবাসো তা নিয়ে জানতে চাই। তা ছোট বৌমা, তুমি আগে বলো। দেখুন মা, আমি বেনের ঘরের মেয়ে, ছোট থেকে সোনা দানা দেখেই বড় হয়েছি। সোনার থেকে দামি জিনিস এ জগতে আর নেই। বিয়ের সময় সোনা জিনিসেরই কদর হয় মা। জগতের সবচেয়ে অমূল্য সম্পদই সোনা, তাই আমি আপনাকে সোনার মতো ভালোবাসি। ঠিক আছে, তোমার কথা শুনলাম। এবার বড় বৌমা, তুমি বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি আমি আপনাকে নুনের মতো ভালোবাসি মা। হ্যাঁ, খুব গর্বের সাথে বলতে পারি আমি আপনাকে নুনের মতো ভালোবাসি। এত বড় আস্পর্ধা তোমার বৌমা, শেষে এত সব দামি জিনিস থাকতে শেষে কিনা ওই তুচ্ছ নুনের মতো তুমি আমাকে ভালোবাসো? কালই তুমি বাপের বাড়ি চলে যাবে। আমার সংসারে তোমার আর কোনো জায়গা নেই। মাটির দরে যা বিক্রি হয় তার সাথে তুমি আমার ভালোবাসার তুলনা করেছো, এর কোনো ক্ষমা নেই। কেন মা, বিয়ে হয়ে থেকেই তো দেখে আসছেন, যা সত্যি আমি চিরকাল তাই বলেছি। থাক,
তোমার মন কত বড় তার পরিচয় আমি পেয়ে গেছি। কাল সকালেই তুমি বাপের বাড়ি চলে যাবে। অবশেষে বড় বউ বাপের বাড়ির গ্রামেই চলে যাওয়ায় ঠিক মনে করে। অন্যদিকে বড় বউ বাপের বাড়ি চলে গেলে ছোট বউ কমলাকেই ঘরের সমস্ত কাজের দায়িত্ব নিতে হয়। এ কি বৌমা, কোনো রান্নায় তো নুন নেই। নুন ছাড়া আবার রান্না খাওয়া যায় নাকি? এসব খাবার আমি একটাও খাবো না। কি সব রান্না করে রেখেছো? খাবারে নুন দিতেই ভুলে গেছো? না না মা, আমার কোনো দোষ নেই। বিশ্বাস করুন, সকালে যখন থেকে দিদি বাপের বাড়ি চলে গেল তখন থেকেই দেখছি রান্নাঘরে কোথাও কোনো নুন নেই। এমনকি দোকানেও পাঠালাম আপনার ছেলেকে, সেখানেও বলছে কোথাও নুন নেই। সে কি, এ তো খুব সমস্যার ব্যাপার। নুন ছাড়া এইসব রান্নাগুলো তো মুখেই দেওয়া যাচ্ছে না, একবারে যা তা খেতে হয়েছে। না না, আমি এসব খাবো না। কিরে মা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন গাছতলায়? কি হয়েছে তোর? সত্যি কথা বলার অপরাধে বাবা, আমার শাশুড়ি জিজ্ঞেস করেছিলেন তাকে আমি কেমন ভালোবাসি। আমি বলেছিলাম নুনের মতো, যা সত্যি তাই বলেছিলাম। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম তোর এই কষ্টটা। শোন, তুই চলে আসার পর থেকে তোর শ্বশুর বাড়িতেও আর শ্বশুর বাড়ির গ্রামে কোথাও কোনো নুন নেই। আমার কোনো দোষ ছিল না বাবা, বিশ্বাস করুন, আমার কোনো দোষ ছিল না। নিজে যে ভালো, ভগবান তার নিশ্চয়ই ভালো করে মা। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর ভালো দিন আসবে। তোর শ্বশুর বাড়ির লোকেরাও নিজের ভুল বুঝতে পারবে। আপনার কথাই যেন সত্যি হয় বাবা। আমি যে আমার শ্বশুরবাড়ির সবাইকে খুব ভালোবাসি, কিন্তু আমার মনে কোনো পাপ নেই। যা সত্যি তাই আমি বলে দিয়েছিলাম। সব ঠিক হয়ে যাবে মা, আমি তোকে আশীর্বাদ করলাম, সব ঠিক হয়ে যাবে। বাবার কথাই যেন সত্যি হয়, আমাকে যেন আমার শাশুড়ি মা ভুল না বোঝে। হে ভগবান, সব কিছু ঠিক করে দিও। বৌমা, সকাল থেকেই আমার শরীরটা ভালো নেই। আমার জন্য একটু শরবত করে নিয়ে এসো তো। এই নিন মা আপনার শরবত, তাড়াতাড়ি এবার এটা খেয়ে নিন। এ কি, এ কি, এ তো শুধু চিনি। নুন দাওনি কেন শরবতে? জানো না, ডায়রিয়া হলে একটু নুন চিনি শরবত খেতে হয়। কোথায় পাবো মা নুন? বলেছিলাম তো আপনাকে, দিদি জবে থেকে চলে গেছে কোথাও নুন নেই, না তো বাজারে না এই গ্রামের কোথাও। তুমি এক কাজ করো, তুমি বড় বৌমার বাপের বাড়িতে গিয়ে বড় বৌমাকে নিয়ে এসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাছাড়া নুন ছাড়া এভাবে আর কতদিন থাকবো? সত্যি দিদি ছাড়া ঘরটা একদম ফাঁকা। দিদি ঘরের কত কাজ করে দিত। দিদি যেন ভালোই ভালোই ঘরে ফিরে আসে ঠাকুর। দিদি, আমি তোমাকে নিতে এসেছি দিদি। এ কি রে কমলা, অত দূর থেকে একা একা তুই আমাকে নিতে এসেছিস? কি হয়েছে বল আমাকে। ফিরে চলো দিদি, আমাদের তোমাকে খুব প্রয়োজন। মার শরীর খুব খারাপ, নুন ছাড়া কিছু খেতে পারেনি, তাই না খেয়ে খেয়ে একদম দুর্বল হয়ে পড়েছে। তোমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। সে কি রে, মায়ের শরীর খারাপ? না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল, আমি তোর সাথে এক্ষুনি ফিরে যাব। বড় বউ ফিরে আসার সাথে সাথেই রান্না বান্না শুরু করে দেয় আর নিজে হাতে সবাইকে খাবার পরিবেশন করে। আর তার ফিরে আসার সাথে সাথেই নুনের অভাবও পূরণ হয়ে যায়। বাহ, কতদিন বাদে ভালো ভালো রান্না খেতে পাচ্ছি। বড় বৌমা ফিরে আসার সাথে সাথে নুনের ঘাটতিও পূরণ হয়ে গেছে। রান্নাগুলোও কত ভালো হয়েছে। ঠিক বলেছ, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। যাই হোক,
আজ রাতেই বড় বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব। আমাকে ক্ষমা করে দাও বড় বৌমা। আজ আমি বুঝতে পারছি মাটির দরে বিক্রি হওয়া তুচ্ছ নুনের মূল্য আমি বুঝিনি। নুন ছাড়া খাবার অচল, আর খাবার ছাড়া শরীর অচল। না না মা, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে এভাবে ক্ষমা করে দিতে বলে লজ্জিত করবেন না। না না, আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করো। আমি ভালোবাসার মূল্য যাচাই করেছিলাম দাম দেখে, চাকচিক্য দেখে। সোনা সুন্দর হলো তা দৈনন্দিন কাজে লাগে না, কিন্তু নুন মাটির দরে বিক্রি হলেও তার প্রয়োজনীয়তা সীমাহীন। সবার ঘরে, ধনী গরিব সবার ঘরে নুনের সমান প্রয়োজনীয়তা। আমাকেও ক্ষমা করে দিও দিদি। আমি বেনের মেয়ে বলে আমি অনেক অহংকার করতাম সোনা নিয়ে, তবে আজ বুঝেছি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো মাঝে মাঝে ব্যবহার হওয়া জিনিসগুলোর থেকে অনেক বেশি মূল্যবান। বড় বৌমা, আমার আর একটা কথা ছিল। আমাদের অবর্তমানে আমাদের সমস্ত সম্পত্তি তুমিই দেখাশোনা করো। না মা, সম্পত্তির ভাগ আমি একা নিতে পারবো না। কমলাকে আমি আমার বোনের মতো দেখি, তাই আপনাদের অবর্তমানে সবকিছু সমান দুভাগ হয়ে যাবে। এরপর থেকে ওই বাড়িতে সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কাল আমাদের একমাত্র ছেলে খোকন কত দূরে চাকরি করতে চলে যাচ্ছে, ভেবেই বুকটা কান্নায় ফেটে যাচ্ছে। ওসব নিয়ে কান্নাকাটি করার কি আছে? ছেলে মানুষ করেছো, ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়েছি, চাকরি করতে বাইরে যাবে, এটাই তো স্বাভাবিক। পাশের বাড়ির শ্যামাপদ, তার ছেলেটা দেখেছো কত দূরে চাকরি করে, মাস গেলে শ্যামাপদকে মোটা টাকা এনে দেয়। আমাদের ছেলেও দেবে। সবই বুঝলাম, খোকা আমার টাকা পাঠাবে, সেই টাকায় আমাদের সংসার চলবে, সেটা খুবই ভালো। কিন্তু ছেলে তো রান্না বান্না কিছুই জানে না, আর বৌমা সদ্য বিয়ে হয়েছে, বৌমাকে ছেলের সাথে পাঠানো যাবে না। কি করে যে ছেলে একা সব সামলাবে সেটা ভেবেই তো চিন্তা হচ্ছে। আহা, তুমি ফালতু চিন্তা করছো গিন্নি। ছেলে প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে, দেখছো তো দিনকালের যা হাল, কোথাও কোনো চাকরি নেই। তাছাড়া ছেলে যে টাকাটা পাঠাবে সেটাতে আমাদের তিনজনের ভালোভাবে চলে যাবে, তাই কান্নাকাটির কোনো দরকার নেই। তবে হ্যাঁ, একটা শান্তি, পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বড় মুখ করে বলতে পারবো ছেলে আমার চাকরি পেয়েছে, বাইরে প্রাইভেট কোম্পানির চাকরি। যাক। আহা গিন্নি, এত কান্নাকাটি করলে কি করে চলবে? কাল সকালে আমি চলে যাব, বুঝতেই তো পারছো চাকরিটার বড্ড দরকার। চাকরি পেয়ে তোমাদের যে টাকা পাঠাবো তাতে সংসার ভালোভাবে চলে যাবে। হ্যাঁ এটা ঠিক, আমি অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু এছাড়া তো কোনো উপায়ও নেই। অত দূরে কেন যেতে হবে গো? কাছেই তো কোথাও একটা চাকরি জুটিয়ে নিতে পারতে। কত দূরে যাচ্ছ তুমি জানো? সেই পুজোর সময় তোমাদের ছুটি দেবে, সারাটা বছর তোমাকে দেখতেও পাবো না। আমার যে খুব চিন্তা হচ্ছে গো। কোনোদিন তুমি নিজের কোনো কাজ গুছিয়ে আজ অব্দি করনি, সব তো আমি আর তোমার মাই করে দিতাম। এখন একা একা কিভাবে সব সামলাবে? তাছাড়া তুমি খেতে বড্ড ভালোবাসো, বাইরে অত শত খাবারও পাওয়া যায় না। গিন্নি, আমি বাবা মার একটাই ছেলে, আমার উপর একটা দায়িত্ব আছে। চুপচাপ ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না, তাই কাল আমাকে যেতেই হবে। আমিও বুঝছি জীবন আর জীবিকার দ্বন্দ্ব, যেতে দিতে কি ইচ্ছা করছে, তবুও তো যেতে দিতে হবে গো। সত্যি মা বাবা, আমাদের দায়িত্ব যে তুমি নিয়েছো। বলছি গিন্নি,
কাল সকালে একটু গরম গরম রুটি তরকারি করে দিও, ওটা খেয়েই আমি চলে যাব। এখান থেকে নৌকার ঘাট, তারপর নৌকা করে সোজা শহর। হ্যাঁ গো হ্যাঁ, নিশ্চয়ই রান্না করে দেব। তুমি তো রুটি আর মাংস খেতে বড্ড ভালোবাসো। কাল রুটি আর মাংসই রান্না করে দেব। বাবা কাল বাজার থেকে মাংস নিয়ে আসবে বলেছে। ইস, কি যে কষ্ট হচ্ছে। কাল থেকে মানুষটা যে কি করে খাবে কে জানে। ঘরে রান্না খেতে কত ভালোবাসে আমার স্বামী। যাই হোক, সাবধানে যেও, তোমার অপেক্ষায় থাকলাম। তুমিও সাবধানে থেকো গিন্নি, আমার মা বাবাকে দেখো, সবাই মিলে শান্তিতে থেকো। আমি ঠিক পুজোর সময় আসব, আর প্রতি মাসে মোটা টাকা পাঠিয়ে দেব। তোমাদের সংসারে কোনো অভাব হবে না। হ্যাঁ গো হ্যাঁ, তোমার মা বাবার কোনো যত্ন আত্মীতে অভাব আমি হতে দেব না। তুমি নিশ্চিন্তে থাকো। কি ব্যাপার রত্না, তুমি কিছু বলবে? ছেলেটা চলে গেল, ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। কোনো কাজেই যেন মন বসাতে পারছি না। মন খারাপ যে আমারও হচ্ছে মা, কিন্তু কিছু যে করার নেই, যেতে যে হতোই তাকে। যাই হোক মা, আপনি আর বাবা একটু খাওয়া দাওয়া করে নিন, আমার রান্না হয়ে গেছে। সে আমরা খেয়ে নেব। আমি একটা কথা বলি বৌমা, তুমি আজ রান্না বান্না কিছু করো না। আজ যেটুকু পারি আমি সামলে নিই। তোমার মনটা ভালো নেই বুঝতে পারছি, তুমি বরং খাওয়া দাওয়া করে একটু উঠোনে গিয়ে বসো। কি গো নতুন বউ, একা একা এরকম বসে আছো কেন? আচ্ছা আচ্ছা, বুঝেছি, দাদা চাকরি পেয়ে বাইরে গেছে, সেজন্য মন খারাপ। হ্যাঁ গো মালতীদি, সেজন্যই মন খারাপ। মানুষটা একা রান্না করে কোনো দিন খায়নি, কোনো ঘরের কাজও জানে না। একা একা কিভাবে সব সামলাবে, সেজন্যই চিন্তায় চিন্তায় মন খারাপ। আমাকেও যে শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, তাই আমি যে যেতে পারি না। তাছাড়া কত দূরে শহরে গেছে, ওখানে আমি তো কিছু বুঝবও না। চিন্তা করো না নতুন বউ, তোমার আনন্দ হবার কথা। তোমার বর চাকরি পেয়েছে। আমার স্বামীকে দেখো, একটা কাজের আশায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। কোথাও আজ পর্যন্ত কোনো কাজ জোটাতে পারিনি। দুটো ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে দিতে পারি না। আমাদের যে কি জ্বালা। চিন্তা করো না দিদি, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। তোমার স্বামীও মনের মতো কাজ পেয়ে গেছে। আজ 2 মাস হয়ে গেল বাড়ি যায়নি সুশীল দাদা। পুজো আসতে এখনো অনেক দেরি। মনটা বড় অস্থির লাগছে। বয়স্ক মা বাবা আর বউ ঘরে আছে, কে জানে ঠিক মতো বাজার হাট করে খাচ্ছে কিনা। দুঃখের কথা কি আর বলবো ভাই, আমারও যে তাই। চাকরি সূত্রে এত দূরে আসা, পরিবারকে যাতে মোটা টাকা দিতে পারি, মন কি আর চায় এত দূরে আসতে? সবই কপাল। কি হয়েছে কাকিমা? আজ নতুন বউকে তো উঠোনে বসে থাকতে দেখলাম না। তোমারও তো চোখটা ছলছল করছে। বলি, তোমাদের কি কিছু হয়েছে? আর কি বলি মালতী, 2 মাস হয়ে গেল, ছেলেটা আজও ঘরে ফেরেনি। দুর্গাপুজো আসতে এখনো ঢের দেরি। ছেলেটাকে ছাড়া ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। কি করে যে দিনগুলো কাটাবো আমরাই জানি। ছেলেটা ভালো মন্দ খেতে বড্ড ভালোবাসতো, ওর জন্য বৌমাও ভালো করে কিছু খেতে পারে না। সত্যি কাকিমা, যতই তোমাদের দেখি অবাক হয়ে যাই।
পাশের বাড়ির শ্যামাপদ কাকুর ছেলে কত দূরে থাকে, কিন্তু একবারও ছেলের খোঁজ খবর নেয় না। আর বউটাও তেমনই, কখনোই মন খারাপও করতে দেখি না। এই দুনিয়ায় সবাই যে একরকম হয় না মালতী, আমাদের মনটা বড় নরম। কে জানে আর কতদিন ছেলেকে ছেড়ে যে থাকতে হবে। কি গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো যে? বলি, তোমার শরীর টরীর ঠিক আছে তো? খোকা অত দূরে চাকরি করে, তুমি আবার দেখছি আজকাল মাঝে মধ্যেই বেরিয়ে যাচ্ছ কাজে। আমাদের তো চিন্তা হয় নাকি? চিন্তা যাতে আর না করতে হয় তারই ব্যবস্থা করেছি। কাল খোকা আমাদের বাড়ি আসছে। খোকাকে এতদিন বাদে কিছু বলার আছে আমার। তুমি সত্যি বলছো খোকা কাল বাড়ি আসবে? তুমি আগে বলনি কেন? কিন্তু হ্যাঁ গো, খোকা যে কোম্পানিতে চাকরি করে, ছুটির ছাড়াও বাড়ি এলে ওর যে চাকরিটা চলে যেতে পারে। তুমি এ নিয়ে অত চিন্তা করো না গিন্নি, কাল খোকা এলেই সব পরিষ্কার হয়ে যাবে। বাবা, এভাবে আমাকে হঠাৎ ডাকার বিশেষ কিছু কারণ আছে? মানে তোমাদের শরীর টরীর সবার ঠিক আছে তো? হ্যাঁ রে খোকা, আমাদের শরীর টরীর সব ঠিকই আছে। যে কথাটা বলার জন্য তোকে ডেকেছি, তুই কোম্পানির চাকরিটা ছেড়ে দে। কি বলছো বাবা? আমি যদি চাকরিটা ছেড়ে দিই তোমরা সবাই খাবে কি? তাছাড়া চাকরি কি মুখের কথা? আমি এভাবে ছুটি নিয়ে এসেছি বলে চাকরিটা এখন থাকলে হয়। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই খোকা। হয়তো টাকা পয়সা অনেক বেশি আসছে, কিন্তু তাতে জীবনের শান্তি থাকে না। টাকা পয়সাই তো সব নয় রে। শোন, আমার যেটুকু জমি জায়গা ছিল তা দিয়ে ওই নদীর ধারে একটা বড় দোকান খুলেছি। কাল থেকে ওই দোকানে তুই বসবি। নদী পারাপার করতে গিয়ে অনেক লোক আসা যাওয়া করে, সেখানে তো রোজগার ভালোই হবে। আমি দোকান করব মানে? আমি কিছু বুঝতে পারছি না। দোকানের মালিক হিসাবে আমি বসবো? হ্যাঁ রে খোকা, তুই বসবি। তোকে ছাড়া ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে। আমরা তো অত শক্ত মনের হতে পারিনি, তাই টাকার জন্য তোকে অত দূরে পাঠাতে পারলাম না। আমাদের মন সায় দিচ্ছে না। তুই ঘরে থেকেই রোজগার করবি, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। এই এত বড় দোকানটা আমার জন্য? একটা কথা বলছি বাবা, দূরে থাকতে আমারও মন সায় দিত না, কিন্তু কিছু করারও ছিল না। হ্যাঁ, এই দোকান তোর। আমার ছেলে বড় জায়গায় চাকরি করে, আমার এসবের দরকার নেই। আমার ছেলেকে নিয়ে আমরা সবাই শান্তিতে থাকবো, এতেই আমি খুশি। কাল থেকে দোকানে তুই বসবি, দেখবি তোর ব্যবসা একদিন অনেক ওপরে উঠবে। ঠিক আছে বাবা, কাল থেকে আমি এই দোকানেই বসবো, তোমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, তবে আমার আর একটা আবদার আছে। পাশের বাড়ির মালতীর বরকে তোর দোকানের কর্মচারী হিসাবে নিস। ছেলেটা বেশি দূর পড়াশোনা করেনি, কিন্তু সৎ, একটা কাজ খুঁজে বেড়াচ্ছে রে। বৌমা, তোমার রান্না হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। কতদিন পর খোকা বাড়ি এলো, উফ, মনটা যে কি আনন্দ হচ্ছে। যাক, খোকা এবার আমাদের কাছেই থাকবে, আর কোথাও দূরে যেতে হবে না। সত্যি মা, কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব আমি নিজেও জানি না। আপনারা এত বড় উদ্যোগ না নিলে আপনার ছেলে দূরে দূরেই চাকরি করত, সারা জীবন এভাবেই কাটাতে হতো। আমরা তোমাদের গুরুজন, আমরা যদি তোমাদের ভালো না চাই তাহলে কে চাইবে? 2 পয়সা কম থাক, আজ নয় অল্প রোজগার, কাল আস্তে আস্তে খোকার দোকান বড় হয়ে যাবে। তাতে কি, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, এতেই আনন্দ। সত্যি আজ নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। এরকম কপাল খুব কম জনেরই হয়। তোমার মা বাবা যে এত কিছু করবে আমিও ভাবিনি।
আর তুমি তো দোকানপাট সামলাতে পারবে, সে বিষয়ে আমি নিশ্চিন্ত। শুধু যে টাকাই সব নয়, সেটা আজ বুঝিয়ে দিল আমার পরিবার। সংসার, সুখ, শান্তি, আপনজন, এসব কিছুর মূল্য জীবনে অনেক বেশি। আজ সত্যি খুব আনন্দ হচ্ছে তোমাদের সবাইকে আমার পরিবার হিসাবে পেয়ে।